কে কে ওখানে? উত্তর দিচ্ছে না কেন? কে কে তুমি? লোকটিকে আমরা বেশ ভালোভাবে লক্ষ্য করতেছি। জানি না কিছুক্ষণের মধ্যে কথা বোধা হয়ে গেল। এতক্ষণ তো সামনে দাঁড়িয়ে ছিল, এখন কোথায় গেল? সে কে? আমাদের সামনে ভাবে কেন দাঁড়িয়েছিল? তার অদ্ভুত কণ্ঠ, এত ভয়ানক চিৎকার, আমাদের যেন কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমরা যে চিৎকার করব তার উপায় নেই, কারণ আমাদের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। ভয় যেন আমাদের হৃৎপিণ্ডটা থেমে দিয়েছে। সামনে কে দাঁড়িয়েছিল? হঠাৎ করে আবার পিছন থেকে সেই ডাক, আবার কে একজন ডাকতেছে, সামনে দেখি এগোস না, এগোস না, সামনে দেখি, তোদের বিপদ আছে, সামনে গেলেই বিপদে পড়বি। আমি এত জোরে চিৎকার করে বলতেছি, কে তুমি? সামনে এসো। আমার সামনে এসতেছে না কেন? মনে হলো সে একটু নার্ভাস হয়ে গিয়েছে, সে আর কোনো কথা বলতেছে না। দূর থেকে আমরা লক্ষ্য করতেছি আবারও সেই লোকটা আমাদের সামনে পড়েছে, কিন্তু সে কোনো আর কথা বলতেছে না। বিষয়গুলো দেখে যেন আমরা নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। এত ভয়ানক রূপ, এত ভয় আর রহস্য, সবকিছু এক জায়গায় থাকলে কেমন হয়? যাই হোক, আমরা ভূত, প্রেত, আত্মা বিষয়ে অনেক কথা বলে থাকি, যদিও আত্মার কোনো প্রমাণ নেই, তবে জিন তো অবশ্যই আছে। যাই হোক, আমাদের এই ঘটনাগুলো ভূতের বাড়ি ইউটিউব চ্যানেল নিয়মিত দিয়ে থাকি। ভূতের বাড়ি ইউটিউব চ্যানেল আপনার কেউ মিস করবেন না, সবাই ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। যাই হোক, আমি আর কথা বাড়ি না, চলুন সরাসরি ঘটনায় যাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটাকে মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। যাই হোক, আমি আর কথা বলে না, অলরেডি ইন্ট্রোটা অনেক বড় হয়ে গিয়েছে, আমি আর বড় করতে চাই না। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, চলেন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রনি আহমেদ আপনাদের মাঝে এবার প্রথম একটি ঘটনা তুলে ধরলাম। আশা করবো ভাই ঘটনাটি আপনার ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের ছড়িয়ে দিবেন। যাই হোক, আমি আর কথা বলে না, চলুন ঘটনায় চলে যাই। প্রথম একটি কথা বলে নিতে চাই, আমি ছোটবেলা থেকে ঘুরতে অনেক ভালোবাসি, আমি ঘুরতে অনেক পছন্দ করি, তাই আমি যখনই সময় পাই তখনই কোথাও না কোথাও ঘুরতে যাই। এবার আর বিবাদ কিছু করলাম না, এবারও এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, জায়গাটির নাম আমি আপনাদের মাঝে প্রকাশ করব না। যাই হোক, ঘুরতে যে আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটে গিয়েছিল এটার জন্য আমি হয়তোবা মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সামনে যে এত ভয়ানক ঘটনা ঘটে যাবে হয়তোবা যদি আমি আগে জানতাম তাহলে আমি কখনো যেতাম না। যাই হোক, চলুন সরাসরি ঘটনায় যাই। সাল 2019। অনেকদিন যাবৎ ঘুরতে যাওয়া হয় না, তাই আজ সকাল সকালে বেরিয়ে পড়েছি। আমি আর আমার বন্ধুর নাম রবিন, দুজনে ঘুরতে যাওয়ার জন্য সকালে বেরিয়ে পড়লাম। সবার আগে গাড়িটা বের করে চলে গেলাম পাম্পে, ট্যাঙ্কি ফুল করে নিলাম, নিয়ে দুজনে রওনা দিলাম। আমরা আসলে নিজেও জানি না আমরা কোথায় যাচ্ছি, যেতে যেতে যেখানে ভালো লাগবে সেখানে আমরা থেমে যাব, ওই অঞ্চলটা ঘুরে দেখব, এরকমই সিদ্ধান্ত নিলাম। যাচ্ছি, যেতে যেতে প্রায় দুপুর হয়ে গেল। একটি জায়গা দেখলাম, বেশ চতুর্দিকে জঙ্গল, মাঝখান থেকে রাস্তা, বেশ ভালোই লাগলো। সে জায়গায় আমরা থেমে পড়লাম, গাড়িটা সাইডে রেখে একটু হাঁটতেছি, বেশ ভালোই লাগতেছে, নিরিবিলি জায়গা।
আমার বন্ধু রবিন আমাকে বলল, দোস্ত চল আগে গাড়িটা গ্যারেজে রেখে আসি, তারপর একটু ঘুরবো। বেশ ভালো লাগতেছে জায়গাটা, আর কোথাও যাব না, আজকের দিনটা আমরা এখানেই কাটাবো। আমিও আর বিমত কিছু করলাম না, ওকে বললাম আচ্ছা ঠিক আছে চল। তাই বলে গাড়িতে উঠে দুইজনে চলে গেলাম গ্যারেজের উদ্দেশ্যে। প্রায় 2 থেকে 3 কিলো যাওয়ার পরে একটি গ্যারেজ পেলাম। গ্যারেজে গাড়িটা রাখলাম, গাড়িটা রেখে দিয়ে গ্যারেজওয়ালাকে বললাম আমাদের আসতে সন্ধ্যা লাগবে। গ্যারেজওয়ালা বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আমরা দুজন ওখানে গাড়িটা রেখে একটি রিক্সা ভাড়া করলাম, করে চলে এলাম সেই জঙ্গলে। রিক্সাওয়ালা আমাদেরকে বললো স্যার এখানে বেশিক্ষণ থাকবেন না, জায়গাটা কিন্তু খুব একটা ভালো না। আমরা লোকমুখে শুনি এখানে নাকি জিনেরা থাকে। আমরা তো জিন ভূতে বিশ্বাস করি না, তাই ওনার কথায় পাত্তা দিলাম না। আমরা ভেতর ঢুকে বললাম। জঙ্গলের ভিতর বেশ ভালোই লাগতেছে, কত সুন্দর আবহাওয়া, এত গরমের ভিতরেও বেশ ভালো বাতাস লাগতেছে শরীরে। আমার তো বেশ ভালোই লাগতেছে। দুজনে জঙ্গলের ভিতর দিকে চলে গেলাম, একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। এদিকে খাবার সময় হয়ে গিয়েছে, দুপুরবেলা। ওখানে দুজনে খেতে বসলাম, কারণ আমরা খাবার সঙ্গে নিয়ে গিয়েছি। দুজনে ওখানে খাবার খেলাম, খাবার খেয়ে আবারও হাঁটতে লাগলাম। ভেতর বেলা যাচ্ছি 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 যেতে যেতে এক সময় আমরা পথ হারিয়ে ফেলে। কোন দিকে যাব, আমরা কোন দিক দিয়ে এসেছি আমরা বুঝতে পারি না। কিছুক্ষণ পরে আমার মনে পড়লো আমার গাড়িতে তো জিপিএস ট্র্যাকার লাগানো আছে, ওটা দেখে আমরা যেতে পারবো। ফোন বের করলাম, দেখি এতটুকু পরিমাণ সিগন্যালও নেই। মনটা তো খারাপ হয়ে গেল, এখন কেমনি কি করব, মাথার ভিতর চিন্তা যেন ভর করতে লাগলো। এদিকে সন্ধ্যাও ঘনিয়ে এলো, প্রায় মাগরিব আজান দেওয়া দেওয়া ভাব, কিছুক্ষণের মধ্যে হয়তো বা মাগরিব আজান দেবে। রবিন আমাকে বলল চল দেখি সামনের দিকে এগোনে যাক, কোথায় দিয়ে উঠি, কোথাও না কোথাও তো একটা রাস্তা ঠিকই পাবো। আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে প্রায় আধা ঘন্টা হেঁটে গেলাম। আধা ঘন্টা পরে মাগরিব আজান দিয়ে দিল। মাগরিব আজানটা বেশ ভালোভাবে কানে পড়লো, তার মানে আশেপাশে কোথাও না কোথাও মসজিদ আছে। আর মনে কিছুটা সাহস জাগলো। এর ভিতরে আমি ফোনটা বের করলাম, দেখে সিগন্যাল এসেছে। আমি ফোনের জিপিএস ট্র্যাকার অ্যাপ ওপেন করলাম, পরে দেখি আমার গাড়িটা আমার সামনে আছে, খুব একটা দূরে না, 1/2 কিলোর মতো রাস্তা। এদিকে অন্ধকার হয়ে আসতেছে। তখন যে সময় ছিল মাগরিব আজান দেওয়ার পরপরই চতুর্দিকে অন্ধকার হয়ে আসতো। যাই হোক আমি ঘটনায় যাই। এদিকে অন্ধকার হয়ে এলো, পথ ভুলতে লাগলাম। আবারও ফোনের সিগন্যাল চলে গিয়েছে। দুজনের ফোনে টর্চ চালিয়ে সামনে দিকে এগোচ্ছি। আনুমানিক একটা ম্যাপ নিয়ে নিয়েছি আমরা, যাতে সেই জায়গা দিয়ে যেতে পারি। কিছুক্ষণ হাঁটতে হঠাৎ করে মনে হলো পিছনে কেউ একজন আছে। পিছন দিকে ঘুরে তাকাই, দেখি কেউই নেই। আমি মনের ভুল ভেবে নিলাম, নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আবারও খানিক দূর যেতেই সামনে আমার চোখ খুললো, দেখলাম 2টা সাপ একসঙ্গে খেলা করতেছে। সাপগুলো কি ভয়ানক দেখতে, একটা কালো কুচকুচে, একটা সাদা। দেখে মনে হচ্ছে সাপ দুটা 2 প্রজাতির। আমাদেরকে সামনে এগোতে দিচ্ছে না, আমাদের দিকে তাকিয়ে আছে। ওরাও যাচ্ছে না, আমাদেরকেও যেতে দিচ্ছে না। একটি ডাল হাতে নিলাম, নিয়ে সামনের দিকে ঠেলা দিচ্ছে, কিন্তু সামনে থেকে নড়ে না, ওখানেই বসে আছে। আমাদের দিকে খুবই ভয়ানক ভাবে তাকিয়ে আছে। একজন যেন ফুলতেছে আমাদেরকে দেখে। আমরা রাগের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিলাম কালোটির মাথায়। কালোটি ওখানে পড়ে গেল। কালো সাপটি আর নড়তে পারতেছে না। আমরা ওখানে আবারও 2-3টা বাড়ি দিলাম। সাদারাকে একটি বাড়ি মারলাম, কিন্তু সাদারাকে লাগলো না। সাদারা ওখান থেকে পালিয়ে গেল।
কালো সাপটি ওখানে মারা গেল। ফোনে দেখলাম সিগন্যাল চলে এসেছে। আমরা ম্যাপে ঢুকলাম, দেখলাম গ্যারেজের খুব কাছে আছি। আর দেরি করলাম না, খুবই দ্রুত জঙ্গল থেকে বেরিয়ে এলাম। গ্যারেজে এসে টোকেন জমা দিলাম, দিয়ে গাড়িটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতেও চলে গেলাম। সারা রাত বেশ ভালোই ঘুম হয়েছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করলাম। ব্রাশ করে নাস্তা খাবার বসতেই মনে পড়েছে সেই সাপের কথা। একটা সাপকে তো মেরে ফেললাম, জানি না আরেকটার কি অবস্থা। হয়তোবা তাকে সামনে পেলেও ওকেও মেরে ফেলতাম। একটা মেরেছি যখন, তখন আরেকটা পালিয়ে গিয়েছে। মূলত আমরা ইচ্ছে করে মারিনি, আমাদের সাপটাকে মারার কোনো ইচ্ছাই ছিল না, ভুলবশত হয়ে গিয়েছে। হয়তোবা যদি তাকে না মারতাম তারা আমাদেরকে মেরে ফেলতো, কারণ সাপ তো ওরা, ওদের কোনো ক্ষতি করলে আমাদের ওরা ক্ষতি করবেই। তাই আমাদেরকে একটু সাবধানে চলতে হবে। আমি এসব কথা ভাবতেছি, ভাবতে ভাবতে আমার বন্ধু রবিনের কাছে ফোন দিলাম। তাকে বললাম তুই একটু সাবধানে থাকিস, আর খুব একটা ঝোপঝাড়ে যাবি না, ময়লা আবর্জনার কাছে যাবি না, কারণ সাপ তো আমাদেরকে আক্রমণ করতেও পারে। আর বন্ধু রবিন বলল আচ্ছা ঠিক আছে, তুইও সাবধানে থাকিস। তাই বলে রবিন ফোন কেটে দিল। আমি একটু ঘুরতে বেরোলাম, একটু চাটা খেয়ে এসে চার দোকানে গেলাম। চা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে কেন জানি আমার আবার ঘুম পাচ্ছে। আমি আবার শুয়ে পড়েছি। আমার বাসায় আমি একাই থাকি, আর কেউ নেই। আমি মূলত চাকরির পাশাপাশি একাই আমার বাসায় থাকি। আমি শুয়ে পড়েছি, প্রচণ্ড ঘুম ধরেছে আমার, ঘুমিয়েও পড়েছি। কিছুক্ষণ পরে আমি স্বপ্ন দেখলাম সেই জঙ্গলের ভিতরে আমি হাঁটাচলা করতেছি, আমি একাই, আর কেউই নেই। দেখলাম সেই মারা যাওয়া সাপটি আমার দিকে ভয়ানকভাবে তাকিয়ে আছে। তার চোখ দুটো লাল টকটক হয়ে আছে, এত ভয়ানক। আমার ঠিক যেভাবে মেরেছে তার মাথায় বাড়ি দিয়ে মাথাটা থেতলো করে দিয়েছে। সেই সাপটির মাথাটা থেতলো আছে। সাপটি আমার দিকে এগিয়ে আসতেছে, আমি পিছন দিকে যাচ্ছি। সাপ এগিয়ে আসতেছে, আমি পিছন দিকে যাচ্ছি। যেতেই হঠাৎ করে একটি গাছের সঙ্গে বাড়ি খেয়ে পড়ে গিয়েছে। সাপটি ওখান থেকে লাফ দিয়ে এসে আমার গায়ের উপরে পড়লো। তখনই আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম, আমার সারা শরীর ঘেমে গিয়েছে। সাপটির ভয়ানক চেহারা, সাপটির এত ভয়ানক চেহারা দেখলাম আমার কেন জানি প্রচণ্ড ভয় পাচ্ছে। আমার সারা শরীরটা কাঁপতে লাগলো। যখনই সেই সাপের ভয়ানক মুখটা মনে পড়তেছে, আমার কলিজার ভিতরে যেন কেঁপে উঠতেছে। এত ভয়ানক চেহারা সাপের আমি কখনো দেখিনি। আমি আমার বন্ধু রবিনের কাছে ফোন দিলাম। রবিনকে সব ঘটনা খুলে বললাম। রবিন আমাকে বলল তুই হয়তোবা সাপটির কথা অনেকবার ভেবেছিস, যার কারণে তোর সাপটিকে মনে পড়তেছে। ঠিক ওই কারণে তুই সাপটিকে স্বপ্নে দেখেছিস। এসব বাস্তবে কিছু না, স্বপ্ন তার স্বপ্নই হয়। এসব নিয়ে ভেবে লাভ নেই, তুই দোকানে আয়, আমি দোকানে আছি। আমি আর দেরি করলাম না, দ্রুত দোকানে চলে গেলাম। দোকানে যেয়ে দেখি রবিন বসে আছে। আমি রবিনের কাছে গেলাম। রবিন বলল বস। বসে দুজনে চা খেলাম। চা খেয়ে একটু ঘুরতে বেরিয়েছি। ঘুরতে ঘুরতে সন্ধ্যা লেগে গিয়েছে। আমি বাসায় চলে এলাম। বাসায় এসে রান্না বসিয়ে দিলাম। আমি তো একাই থাকি, রান্না করে খেতে হয়। রান্না বসিয়ে দিলাম। ভাত প্রায় হয়ে গিয়েছে। হঠাৎ করে পিছনে কিছু একটা পড়ার শব্দ পেলাম। পিছন থেকে ঘুরে তাকালাম, দেখলাম একটি পাতিল পড়ে গিয়েছে। পাতিলটা উঠিয়ে রাখলাম, রেখে আমি তরকারি রান্নার জন্য চলে গেলাম। ফ্রিজে মাছ ছিল, মাছ বের করলাম, বের করে মাছ বসিয়ে দিলাম। এর ভিতরে হঠাৎ করে আবারও কিছু একটা পড়ার শব্দ পেলাম। পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখলাম আবারও সেই পাতিলটা পড়ে গেছে। আমি আবারও পাতিলটা উঠালাম, উঠিয়ে ঠিক যে জায়গায় থেকে পড়েছে ওই জায়গায় আবারও রেখে দিলাম। কিছুক্ষণ পরে
আমার মনের ভিতরে যেন কিছু একটা বাড়ি খেলো। আমার যে কি জানি ভয় লাগতেছে, সারা শরীরটা যেন শিউরে উঠেছে। আমার অদ্ভুত কিছু একটা মনে হচ্ছে, আর মনে হচ্ছে আমার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি স্পষ্ট অনুভব করতে পারতেছি আমার পাশে কেউ একজন তো অবশ্যই দাঁড়িয়ে আছে। আমি পাশে দেখলাম কিন্তু কিছুই নেই। আমার বারবার মনে হচ্ছে আমার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, কারণ তার শরীরটা অনেক গরম। আচ্ছা, তো গরম হওয়ার কথা না, আবার মনে হচ্ছে রান্নাঘরে বসে আছে। গরম হওয়াটা স্বাভাবিক। আমি নানানটা চিন্তা ভাবনা করে ওখান থেকে রান্নাটা শেষ করে চলে এলাম। এসে খাবার বসেছে, খাবার খেয়ে নিলাম, নিয়ে ঘুমানোর জন্য চলে যাই, কারণ পরের দিন সকালবেলা আমার ডিউটি আছে। ঘুমানোর জন্য চলে গেলাম, ফোন টিপতেছি, হঠাৎ করে বাইরে কিছু একটা পড়ার শব্দ পেলাম। আমি জানালাটা খুললাম, দেখলাম বাইরে কিছুই নেই। আর কি পড়বে, আমি তো ফ্ল্যাটে থাকি, আমি 3 তলায় থাকি। নিচে যদি কিছু একটা পড়েও শব্দ তো এত দূর আসার কথা না। আমি ঘরের ভিতরে খুঁজে দেখলাম যে কিছু পড়ছে নাকি, কিন্তু ঘরের ভিতরে কিছুই নেই। আমি আবারও চলে গেলাম আমার রুমে, যে ফোন টিপতেছি, টিপতে টিপতে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি। এবার যেন অন্য একটা কিছু অনুভব করলাম, আমার পাশে কেউ একজন শুয়ে আছে। আমি স্পষ্ট দেখতে পারতেছি আমার পাশে কেউ তো একজন শুয়ে আছে, কারণ আমার হাত তার শরীরের উপর পড়েছে। আমি স্পষ্ট বুঝতে পেরেছি। চোখটা খুলে দেখলাম, দেখি সামনে কেউ একজন শুয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি তুমি এখানে শুয়ে আছো কেন? তুমি রুমের ভিতরে কিভাবে এলে? সে কোনো কথা বলতেছে না। আমি হঠাৎ করে বিছানা থেকে নামলাম, আমার পায়ের সাথে কিছু একটা বাজলো, পায়ের সাথে কিছু একটা বেঁধেছে। আমি নিচের দিকে তাকালাম, দেখলাম কিছুই নেই। আমি খাটের নিচে উল্টে দিলাম, কিছুই নেই। হঠাৎ করে মাথাটা গুলতেই আমার যেন সারা শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছে, কলেজার ভিতরে যেন কেঁপে উঠেছে। আমি কি দেখলাম? দেখলাম খাটের উপরে কিছুই নেই। এটা কেমন করে সম্ভব? কিছুটা একটা আমি দেখেছি, কেউ তো এখানে অবশ্যই ছিল, কারণ আমার রুমের লাইটটা জ্বালানো। আমি স্পষ্ট দেখেছি একটা লোক খাটের উপরে শুয়েছিল। সে কোথায় গেল? আমি আবার খাটের নিচে দেখলাম, সেখানেও নেই। সারা ঘরটা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, লোকটার কোথাও নেই। আমার মনের ভিতরে আরো ভয় কাজ করতে লাগলো। এবার যেন আমার অন্যরকম কিছু মনে হচ্ছে। এবার একটু আমার মনে হচ্ছে সেটা কোনো জিনের কাজ না তো। আবার মনে হলো সেই সাপের কথা। আচ্ছা, ওই সাপটা কি সেই জিন হতে পারে? আমি তো যেন আরো থমকে গিয়েছি। আমি সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন সকালবেলা আমি অফিসে গেলাম, যে অফিস থেকে ছুটি নিয়ে এসেছি। এসে আমি সোজা চলে গেলাম আমার রুমের পাশে একটি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার হুজুরের কাছে। হুজুরকে আমি সব ঘটনা খুলে বললাম। হুজুর বলল, আচ্ছা আমি দেখতেছি। তাই বলে হুজুর কি জানি ঝাড়া ফুটিয়ে দিল আমার, আর সঙ্গে পানি পড়ে দিল। আমাকে বললো পানিটা নিয়মিত ঘরে ছিটিয়ে দিবে। আর হ্যাঁ, একটি কথা মাথায় রাখবে, তুমি তাদের একটা ক্ষতি করেছ, তাদের সঙ্গীদের মধ্যে একজনকে মেরে ফেলেছ। তোমাকে ও এত সহজে থাকতে দিবে না, তোমাকে মারার চেষ্টা করবে, অবশ্যই যে কোনো উপায়ে তোমাকে মারার চেষ্টা করবে। বিষয়টা যেন তোমার মাথায় থাকে, আজে বাজে কোনো জায়গায় যাবে না। যদি খারাপ কিছু মনে হয় তার আশেপাশেও থাকবে না, তুমি সোজা ঘরে চলে আসবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই ফোনে জানাবে, আবার নাম্বারটা রেখে দিও। সব কিছু বলে আমি হুজুরের থেকে নাম্বার নিলাম, নিয়ে বাড়িতে চলে এলাম। এসে পানি পুরোটা খেয়ে সারা ঘরে পানি ছিটিয়ে দিলাম। সে রাত ভালোই কেটেছে। পরের দিন সকালবেলা আবারও ঘুম থেকে উঠে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে কি জানে উল্টোপাল্টা মনে হচ্ছে আমার। অফিসে আমার মন বসতেছে না, আমার অস্থির লাগতেছে। আমি বসকে আবারও ডাক দিয়ে আবারও ছুটি চাইলাম। বস আমার উপর একটু ক্ষিপ্তই হলো। আমি বললাম, বস আমি অসুস্থ, যার কারণে একটু সমস্যা। আমাকে আর বস কিছু বললো না, ছুটি দিয়ে দিল। আমি চলে এলাম বাড়িতে। সেদিনটাও ভালোই কেটেছে, রাতটাও বেশ ভালোই কেটে গেল। পরের দিন সকালে আমি আবার অফিসে এলাম, তেমন কিছু মনে হলো না, সেদিনটাও ভালোই কেটে গেল। দেখতে দেখতে 10 থেকে 12 দিনই কেটে গেল।
কোনো সমস্যা হলো না। আমি মনে করেছিলাম হয়তো আমার আর কোনো সমস্যা হবে না। আমার তো দিনপথ ভালোই যাচ্ছে, এসব কিছু ভাবতেছি। এর ভিতরেই অফিসের বস আমাকে ডাক দিল। আমি অফিসে বসের চেম্বারে গেলাম। বস আমাকে অনেক রাগারাগি করলো আমার সঙ্গে, কারণ আমার কাজে একটু ভুল হয়েছিল। যাই হোক, আমি এসব কথা বলি না, আমি মূল ঘটনায় যাই। আমি অফিস থেকে বাসায় ফিরে রান্না বসিয়ে দিলাম। খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে স্বপ্নে দেখে আবারও সেই সাপ। আমার তো কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এবার শুধু সেই একটি সাপই না, সঙ্গে আরও একটি সাপ। সেই সাপটি আমাকে বলতেছে, তোকে ছাড়বো না, তোকে মেরে ফেলবো। এবার তোকে কে বাঁচাবে? আমি লাফিয়ে উঠলাম ঘুম থেকে উঠে চতুর্দিকে বেশ ভালোভাবে দেখলাম, কিছুই নেই। আমার মনের ভিতরে কিছু একটা কু ডাকতে লাগলো। আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমার আবার সে সমস্যা হবে। জিনটি আমার পিছু ছাড়েনি। আমি তো মনে করেছিলাম জিনটি আমার পিছু ছেড়ে দিয়েছে, কিন্তু এবার যে এত ভয়ানকভাবে পিছু লাগবে আমি এটা ভাবতেও পারিনি। যাই হোক, আমি ঘুম থেকে উঠে আর সারা রাতও ঘুমাতে পারিনি। সারা রাত আমি ছটপট করেছি। পরদিন সকালবেলা আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে গিয়েছে। এত রাত্রে তো আর হুজুরের কাছে যাওয়া সম্ভব না। হুজুর আমাকে নাম্বার দিয়েছিল তার। আমি হুজুরের কাছে ফোন দিলাম রাত্রেবেলা। হুজুর বলল, আচ্ছা সমস্যা নেই, আমি একটু বাইরে আছে, আগামী পরশু দিন আমার সঙ্গে দেখা করবে, আমি তোমাকে দেখব, সমস্যা নেই। তার আগে একটি কথা বলে নেই, সেই হুজুর আমাকে কিছু কথা বলেছিল সেদিন, যেগুলো আমি গোপন করেছিলাম, কাউকে কিছু বলিনি বা এই ভিডিওতেও প্রকাশ করিনি। সে কথাটা আজ প্রকাশ করব। হুজুর আমাকে কি বলেছিল। মূলত সেদিন আমি ইচ্ছা করে যাইনি সেই জঙ্গলে, আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। কে নিয়ে গিয়েছিল জানেন? সেটা অন্য কেউ না, আমার প্রাণপ্রিয় বন্ধু রবিন। আর সেই জিনটি আমার সামনে কেন পড়লো, এটা একটি ভাবার বিষয়। আবার অনেকে ভাবতে পারেন এটা তো কাল্পনিক, সামনে পড়তেই পারে, জিনেরা জঙ্গলে খেলা করতেছিল তাই সামনে পড়েছে। কিন্তু আসলে এটা কাল্পনিক না, এটা একটা ষড়যন্ত্র আমাকে ফাঁসানোর জন্য। তাছাড়া একটা বিষয় ভেবে দেখেন, যদি সে জিনটি আমার পিছুই করে, আমি তো একটি জিনকে মেরে ফেলেছি। শুধু আমি না, আমি আর রবিন মেরেছি। রবিনের কোনো সমস্যা হলো না, আমার কেনই বা হলো? আর এখনো আমার পিছুটা কেন ছাড়তেছে না? এটা ভাবার বিষয় না। হ্যাঁ, এটাই বাস্তব। এটা শুধু ভাবনা না, এটা বাস্তবে। রবিন আমাকে মারার জন্য এই ফাঁদটা পেতেছিল। আমি জানি না রবিনের এখানে কি লাভ। হুজুর আমাকে বলেছিল রবিনের কাছ থেকে একটু সাবধানে থাকবে। আমি রবিনকে কিছুই বলিনি তখন। হুজুর আমাকে বলল, তুমি ঘুমানোর আগে দোয়া কালাম পরে ঘুমাবে, আর শরীরটা সবসময় পাক রাখবে, না পাক শরীরে ঘুমাবে না। হ্যাঁ, আমি হুজুর যেভাবে বললো সেভাবেই কাজ করেছি, পরে ঘুমিয়ে পড়েছি। সে রাতটুকু ভালোই কেটে গেল। পরদিন সকালবেলা আমি আবারও অফিসে চলে গেলাম। দেখলাম রবিনের সঙ্গে আমি খুব একটা মিশি না, কারণ হুজুরের কাছ থেকে সে কথাটা শোনার পর আমি তার কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। কিন্তু রবিন আমার পিছু ছাড়ে না, রবিন আমার কাছেই আসে। আমি রবিনকে বুঝতে দেইনি যে আমি সবকিছু জেনে গিয়েছি। আমি রবিনকে বললাম, আচ্ছা বন্ধু, ধর আমি মারা গেলাম, তাহলে তোর কেমন লাগবে? রবিন বলল, এটা কোনো কথা বললে তুই কেন মারা যাবি? কি হয়েছে, আবার কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, না তা না, এমনি মনে পড়লো তাই বললাম। রবিন আমাকে আর কিছু বললো না। রবিনের মুখ দেখলাম একটু খুশি। আমি স্পষ্ট বুঝতে পেরেছি রবিন বুঝে গিয়েছে আমার সঙ্গে আবারও সেই ঝামেলা শুরু হয়ে গিয়েছে। বুঝতে পারবে না কেন, রবিনই তো এসব কিছু করতেছে। আমি সেদিন ডিউটি করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে সবার আগে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম। রান্না করে খাবার খেলাম। খাবার খেয়ে উজু করে ঘুমিয়ে পড়েছি অর্ধেক রাত্রে।
আবারও সেই স্বপন, এবার একটু অন্যরূপ। সেই জিনটি তার আসল রূপ দেখালো। এবার কোনো সাপ না, জিনের রূপে এলো। সে সাদা পোশাক পরা, কত সুন্দর দাড়ি। আমি তার কি ক্ষতি করেছি? আমি তো তাকে ইচ্ছে করে মারিনি। সে কেন আমার পিছু করতেছে? কবিরাজ আর একটি কথা বলেছিল আমাকে, এবার যদি তোমার স্বপ্নে আসে তাহলে চেষ্টা করবে তার সঙ্গে কথা বলার। কিন্তু আমি কিভাবে কথা বলবো? ঘুমের মধ্যে আমি কিভাবে কথা বলবো? জিনটি আমার দিকে এগিয়ে আসতেছে, আমি পিছন দিকে চলে যাচ্ছি। আমরা সে জঙ্গলের ভিতরেই চলে গিয়েছি। আসলে তো আমি স্বপ্নে জঙ্গলের ভিতরে চলে গিয়েছি। জিনটি আমার সামনে রেখে এগিয়ে আসতেছে, আমি পিছন দিকে যাচ্ছি। আমি কথা বলার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, কেন জানি না। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। জিনটি এগিয়ে আস্তে আস্তে আমার কাছে চলে এলো একদম। জিনটি এসে আমার গলাটা চেপে ধরলো, ধরে আমাকে বলতেছে, তোকে আমি মেরে ফেলবো। তুই আমার বন্ধুকে মেরেছিস, তোকে ছাড়বো না, তোকে মরতেই হবে। আমি কোনো কথা বলতে পারতেছি না, শুধু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে আর শরীরটা অবশ হয়ে যাচ্ছে। আমার সারা শরীরে ঘেমে যাচ্ছে। এর ভিতরে আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি আমার সারা শরীরটা ঘেমে গিয়েছে। কি করব? নানান চিন্তা আপনার মাথার ভিতরে ঘুরপাক খেতে লাগলো। রবিনের আমি কি ক্ষতি করেছি? রবিন কেনই বা আমার সঙ্গে সবকিছু করতেছে? আমি সিদ্ধান্ত নিলাম রবিনের সঙ্গে সরাসরি কথা বলবো। তার আগে আমার কবিরাজের সঙ্গে কথা বলতে হবে। আমি রাত্রেবেলায় হুজুরের কাছে ফোন দিলাম। হুজুরকে আমি সব ঘটনা আবার খুলে বললাম। হুজুর বলল, এখনো রবিনকে কিছু বলার মতো সময় হয়নি। সে জিনিসের দ্বারাই রবিনের ক্ষতি করবো আমি, তুমি চিন্তা করো না। আমি বললাম, কি বলেন হুজুর? আমার বন্ধুর ক্ষতি আমি করব? না, এটা হতে পারে না। আমি তাকে কিছু করব না। সে আমার সঙ্গে যে কাজ করেছে, আমি যদি তার সঙ্গে সে কাজ করি তাহলে তার আর আমার মধ্যে কোনো পার্থক্য এলো না। হুজুর হাসতে লাগলো। আমি হুজুরকে বললাম, কি হয়েছে হুজুর, আপনি হাসছেন কেন? হুজুর আমাকে বলল, তোমার মতো মানুষ আমি একটাও দেখিনি। আমার তো মনে মনে খুবই রাগ হচ্ছে, কিন্তু আমি প্রকাশ করতেছি না। আমি হুজুরকে বললাম, দেখেন হুজুর, সে তো আমার বন্ধু, রাগ তো আমারও হচ্ছে, কিন্তু কি করব? হাজার হোক আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। আমি জানি না আমি তারে কি ক্ষতি করেছি, সে আমার সঙ্গে কেন এমন করতেছে। এসব কিছু বলতেই হঠাৎ লাইনটা কেটে গেল। আমি হুজুরকে আবারও ফোন দিলাম। হুজুর ফোনটা রিসিভ করতেছে না। 3 থেকে 4 বার ফোন দিলাম, হুজুর ফোনটা রিসিভ করে না। আমি জানি না হুজুরের কি হলো, নাকি কোনো সমস্যা হলো। দেখতে দেখতে রাতটা কেটে গেল। আজকেও সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন সকালবেলা আমি খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। লাঞ্চে রবিনকে ডাক দিলাম। রবিনকে আমি বললাম, আচ্ছা তুই তো আমার ছোটবেলার বন্ধু। রবিন বলল, হ্যাঁ, এতে কোনো সন্দেহ আছে নাকি তোর? আমি বললাম, না, সন্দেহ নেই। রবিন বললো, তাহলে কি হয়েছে, হঠাৎ এই প্রশ্ন করলি? আমি বললাম, আমার জানি না, কেন জানি না মনে হচ্ছে কে আমার কোনো ক্ষতি করতে যাচ্ছে। রবিনের মুখটা কালো হয়ে গেল। রবিন আর কিছু বললো না, ওখান থেকে উঠে গেল। আমি তো স্পষ্ট বুঝতে পারতেছি রবিনের মুখটা কেন অন্ধকার হয়ে গেল। আমি ওখান থেকে উঠলাম, উঠে কাজের উদ্দেশ্যে আবারও রওনা দিলাম। কাজটা সেরে ছুটি এলাম আর 10টায়। চলে এলাম বাসায়। বাসায় এসে একটু রেস্ট নিলাম, তারপরে রান্না বসিয়ে দিলাম। তরকারি রান্না করা ছিল, শুধু ভাত বসিয়ে দিলাম। দিয়ে আমি গোসল করতে চলে যাই। গোসলটা সেরে এসে দেখে ভাত হয়ে গেছে। ভাত নামিয়ে নিয়ে ভাত খেলাম। ভাত খেয়ে অজু করে ঘুমানোর জন্য চলে যাই। আমি ঘুমিয়ে পড়েছি। আবারও অর্ধেক রাত্রে আমার ঘুমটা ভেঙে গেল। এবার আমার মনে হচ্ছে
বুকের উপর আমার কিছু একটা বসে আছে, আমি দেখতে পারতেছি না। আমার শরীরের সঙ্গেও তার কোনো টাচ খাচ্ছে না, তবে আমার মনে হচ্ছে আমার বুকের উপরে কেউ যেন বসে আছে। আমার বুকটা প্রচণ্ড ভার হয়ে আছে, আমি যেন ওজনটা সহ্য করতে পারতেছি না। আমার কলিজাটা যেন ফেটে যাচ্ছে। আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমার বুকের উপরে কেউ তো একজন অবশ্যই বসে আছেন। আমি দোয়া কালাম পড়তেছি, কিন্তু সে উঠতেছে না। আমার বুকের উপরে প্রচণ্ড চাপ পড়েছে, আমার নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। আবার হাতের কাছে মোবাইল পেলাম, আবার দ্রুত ফোন দিলাম সেই হুজুরের কাছে। হুজুর ফোনটা উঠাচ্ছে না। আমি আবারও ফোন দিলাম, হুজুর ফোনটা উঠাচ্ছে না। 3-4 বার ফোন দিয়েছি, কিন্তু হুজুর ফোনটা উঠায়নি। আমি দোয়া কালাম পড়তেছি আর আল্লাহকে ডাকতেছি। আমার নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। এরই ভিতরে এক সময় আমার একটু স্বস্তি অনুভব করলাম। আমি আমার বুকের উপরে থেকে হয়তো বা সে নেমে গিয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। শুকরিয়া আদায় করে সে সারা রাত আমি আর ঘুমালাম না। পরের দিন সকালবেলা আমি আমার অফিসের বসের কাছে ফোন দিলাম, দিয়ে বসের থেকে ছুটি নিলাম 3 দিনের। বস বললো, কী কারণে তুমি 3 দিনের ছুটি যাও? আমি বসকে বললাম, বস আমার খুবই অসুস্থ, আমার শরীরটা খুবই খারাপ, আমাকে 3 দিনের ছুটি দিন দয়া করে। আমি চিকিৎসা করে তারপরে আপনি অফিসে চলে যাবো আবারও। বস আর কিছু বললো না, আমাকে বললো আচ্ছা ঠিক আছে, 3 দিন পরে তুমি অফিসে চলে এসো। আর হ্যাঁ, টুকিটাকি কিছু কাজ তুমি বাসা থেকে করে দিবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাই বলে ফোনটা কেটে দিল বস। আমি চলে গেলাম সোজা হুজুরের কাছে। হুজুরকে ডাক দিচ্ছি, হুজুর বাড়িতে নেই। এর ভিতরে আমার মনে পড়লো হুজুর তো গ্রামে গিয়েছে, আজ তো আসবে না, কালকে আসবে। কিন্তু হুজুর ফোনটা কেন উঠাচ্ছে না, আমি তো এটাই বুঝতে পারতেছি না। আমি চলে গেলাম বাড়িতে বসে চিন্তা ভাবনা করতেছি কি করা যায়। এর ভিতরেই হঠাৎ করে যেন চতুর্দিকে অন্ধকার নেমে এলো, চতুর্দিকে মেঘে ছেয়ে গেল, প্রচণ্ড অন্ধকার হয়ে গিয়েছে, আকাশটা খুবই খারাপ। আমি বাইরে গেলাম, দেখলাম চতুর্দিকে অনেক মেঘ করেছে, খুবই অন্ধকার হয়ে গিয়েছে। কিছুদিন যাবৎ প্রচণ্ড গরম, একটু বৃষ্টি হওয়ার দরকার। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে এখন অন্তত আজ একটু বৃষ্টি হবে বলে আশা করা যায়। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে বৃষ্টি নেমে পড়লো। আমি তো ঠান্ডায় ঘরের ভিতরে যেয়ে শুয়ে পড়েছি। বৃষ্টির দিন একটু ঘুমালে ভালো লাগবে, ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে আবার সেই জঙ্গলে চলে গিয়েছি আমি। জঙ্গলের সেই দিন, আগের দিন, ঠিক যেখান থেকে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল, ঠিক সেখান থেকেই আজ শুরু হয়ে গিয়েছে। আমি স্পষ্ট দেখতে পারতেছি আমি জঙ্গলের ভিতরে, আমার গলাটা চেপে ধরে আছে, আমাকে ছেড়ে দিচ্ছে না, আমার দমটা বন্ধ হয়ে আসতে লাগলো। এরই ভিতরেই হঠাৎ করে কিছু একটা পড়ার শব্দ পেলাম, আমার ঘুমটা ভেঙে গেল। এবার দেখলাম সেই জিনটি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি জানি না কোনটা কাল্পনিক আর কোনটা বাস্তব, আমি বুঝতে পারতেছি না। জঙ্গলেও সে জিন উপস্থিত ছিল, আমার ঘরেও এখন। আমি মনে করতেছি এটা কি বাস্তব নাকি এটা আমি স্বপ্নে দেখতেছি। এর ভিতরেই হঠাৎ করে আমার ফোনে কল এলো। আমি দ্রুত চলে গেলাম আমার রুমে, যেদিকে আমি শুয়ে আছি। আমার চোখ যেন কপালে উঠে গেল, এটা কিভাবে সম্ভব? আমি তো ঘুমিয়েছিলাম, উঠে ডাইনিংয়ে কখন গেলাম। শুধু তাই না, এখানে এসে দেখি আবার আমার মতো একজন শুয়ে আছে। এটা কি, আমি কি স্বপ্নে দেখতেছি নাকি বাস্তব? আমি আমাকে দেখে অবাক হয়ে গিয়েছি। এটা আসলে কাল্পনিক না, মনে তো হয় কাল্পনিক। আবার মনে হচ্ছে এটা স্বপ্নে দেখতেছে। আবার মনে হচ্ছে এটা যদি স্বপ্নই হয় তাহলে আমি আমার রুমে কি করতেছি, আমি আমাকে কিভাবে দেখতে পারতেছি। নানান প্রশ্ন আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। এর ভিতরেই সেই জিনটি চলে এলো আমার রুমে, আমার দিকে ভয়ানকভাবে তাকিয়ে আছে। তার চোখ দুটো কয়লার মতো দুলতেছে, তার কি ভয়ানক চেহারা। এত ভয়ানক জিন আমি কখনোই দেখিনি। আমি তো জীবনে কোনোদিন জিনই দেখিনি, এবারই ফার্স্ট টাইম, প্রথমবারই যে এরকম অবস্থার ভিতরে পড়বো আমি ভাবতেও পারিনি। যাই হোক, চলুন ঘটনায় যাই। আমি
ওখান থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু দেখলাম সে আমার কাছে এলো না, চলে গেল আমি যেখানে শুয়ে আছি সেখানে, যে আমার বুকের উপর আবারও বসে পড়ল। আমার ঘুমটা ভেঙে গেল, দেখি আমার বুকের উপরে কিছু একটা বসে আছে। এটা কিভাবে সম্ভব? একটু আগে তো আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম, আবার শুয়ে আছি। এটা কিভাবে সম্ভব? আমার সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। এত ভয়ানক পরিস্থিতি আমার হবে আমি ভাবতে পারিনি। এখন আমি কি করব? আমি দোয়া কালাম পড়তেছি আর আল্লাহকে ডাকতেছি, এবারের মতো আমাকে মাফ করে দাও খোদা, আমি কে ভালো করে দাও, আমাকে এই অবস্থার থেকে মুক্তি দাও, এই সমস্যা যাতে আর কখনো না হয় এ দোয়াই বারবার করতেছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। সে আমার বুকের উপর থেকে নামতেছে না, আমি তাকে দেখতে পারতেছি না, তবে মনে পড়তেছে আমি তো কিছুক্ষণ আগে দেখলাম সে আমার বুকের উপরে এসে বসেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না কেন? আমি তাকে বলতেছি তুমি কি আমার সামনে এসো, আমাকে দেখা দাও। সে কোনো কথা বলে না, এত জোরে চাপ দিয়ে ধরে আছে আমার বুক, আমি নড়াচড়া করতে পারতেছি না। আমার কথা বলার শক্তি যেন আমি হারিয়ে ফেলেছি, কোনো কথা আর বলতে পারতেছি না, শুধু দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। আমি মুক্তি পাচ্ছি না। আল্লাহকে ডাকতে ডাকতে হঠাৎ করে এক সময় মনে হলো আমার বুকের ওপর থেকে সে নেমে গিয়েছে। আমি আর দেরি করলাম না, দ্রুত উঠলাম, উঠে কবিরাজের কাছে ফোন দিলাম। কবিরাজ ফোনটি রিসিভ করলো সঙ্গে সঙ্গে। কবিরাজকে আমি সব ঘটনা খুলে বললাম। কবিরাজ আমাকে বললো তোমার কোনো সমস্যা নেই, আমি বাড়িতে চলে এসেছি, তুমি এক্ষুনি আমার বাড়িতে এসো। আমি আর দেরি করলাম না, সোজা চলে গেলাম কবিরাজের বাড়িতে। যে দেখি কবিরাজ সে আছে ঘরে। আমি কবিরাজকে সব ঘটনা খুলে বললাম। কবিরাজ আমাকে বললো তোমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি তো হেসে গিয়েছি। আমি কবিরাজকে বললাম আপনাকে আমি কতবার ফোন দিয়েছি, আপনি ফোনটা কেন রিসিভ করেননি? কবিরাজ আমাকে বললো আমার মোবাইলে বাটনটা কাজ করতেছে না, যার কারণে আমি তোমার মোবাইলটা রিসিভ করতে পারিনি। তুমি ফোন দিয়েছিলে আমি দেখেছি, কিন্তু রিসিভ করতে পারিনি। আমি বললাম তাহলে এখন কিভাবে করলেন? কবিরাজ বললো আমি রাতে ফোনটা ঠিক করেছি, যার কারণে এখন ফোনটা রিসিভ করতে পেরেছি। যাই হোক তুমি এখন আর কোথাও যাবে না, এখানেই বসে পড়া আমি দেখতেছি। সেটা বলে কবিরাজ সূরা পড়তে লাগলো। কবিরাজ সূরা দেওয়া পড়তেছে, হঠাৎ করে কিছু একটা আমাদের সামনে এসে পড়লো। কবিরাজকে বলতেছে তুই ওকে ছেড়ে দে, ওকে আমি মেরে ফেলবো। আমি কবিরাজকে বললাম আচ্ছা এটা কি, কে কথা বলতেছে? কবিরাজ বলল এটা সেই জিন। আমি বললাম তুমি কই আছো, আমাদের সামনে এসো না কেন, আমাদের সামনে এসো। কবিরাজ বলল সে আমাদের সামনে আসবে না, তুমি তাকে দেখতে পারবে না, শুধু আমি দেখতে পারবো। আমি কবিরাজকে বললাম আমি তো দেখেছি তাকে। কবিরাজ বলল তোমার স্বপ্নে দেখা দিয়েছে, কিন্তু সরাসরি তোমাকে দেখা দিবে না, তুমি চুপ করে থাকো আমি দেখতেছি। কবিরাজ জানি না কি কি বলতেছে। কবিরাজ ওই জিনের কথাগুলো আর আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, আমি কিছুই শুনতে পারিনি। এতক্ষণ কবিরাজেরা কি কথা বললো আমি জানি না, সে কি বলছে। আমি কবিরাজকে বললাম কি কথা বললেন আপনারা, আমি তো কিছুই শুনতে পাইনি। কবিরাজ আমাকে বললো তুমি শুনে কি করবে, তোমার শোনার কোনো দরকার নেই, তুমি চুপচাপ বসে থাকো আমি দেখতেছি। হঠাৎ করে কবিরাজ একটি বোতল বের করলো, বের করে একটা গোল দাগ দিয়ে তার মাঝখানে রেখে দিল। বোতলটা ছিল কাঁচের। কবিরাজ দোয়া পড়তেছে, দোয়া পড়তে পড়তে হঠাৎ করে দেখলাম আমি সেই বোতলের ভিতরে ধোঁয়া দিয়ে ভরে গেল। খুবই দ্রুত কবিরাজ বোতলের মুখটা টেনে গিয়ে ফেলল। কবিরাজ আমাকে বললো তোমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, তুমি এখন বাড়িতে যেতে পারো, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। জিনটিকে আমি বন্দি করে নিয়েছি। আমি বললাম জিনটিকে তো বন্দি করেছেন, কিন্তু এবার আমি রবিনকে ছাড়বো না। কবিরাজ আমাকে যে কথাটা বললো হয়তো এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কবিরাজ আমাকে বললো এই জিনের সঙ্গে রবিনের কোনো সম্পর্ক নেই, রবিন শুধুমাত্র একটি মাধ্যম ছিল, রবিনকে দিয়ে সব করানো হয়েছে, কিন্তু কে করিয়েছে আমি এটা বলতে পারবো না। একটা কথা মাথায় রেখো, এটা তোমার আপন লোক।
আল্লাহর রহমতে আর কোনো তোমার সমস্যা করতে পারবে না, সে কাজ আমি করে দিয়েছি। আর আমাকে বলল প্রত্যেক দিন একটি কাজ করে ঘুমিয়ে পড়বে। আমি বললাম কি কাজ? আমাকে বললো যেটা রীতিমতো করে আসতেছো তুমি, ঘুমানোর আগে সবসময় হুজু করে ঘুমাবে আর সবসময় পাক থাকার চেষ্টা করবে। যাও তুমি এখন বাসায় যেতে পারো, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি কবিরাজকে তার হাদিয়া দিয়ে ওখান থেকে চলে আসি। আসলে সে হাদিয়া নিতে রাজি হয়নি, আমি জোরপূর্বক দিয়েছি তাকে কিছু টাকা। আসলে সে তো কোনো কবিরাজ না, সে একজন মসজিদের ইমাম। শুধু তাই না, আমাদের পাশে মাদ্রাসার হুজুর সে। আমি ভালোবেসে তাকে কবিরাজি বলি, কারণ আমার তার সঙ্গেও অনেকদিন আগে থেকে পরিচয়। যাই হোক, আমি একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই, সেটা হলো অযথা কাউকে সন্দেহ করবেন না কোনো কারণ ছাড়া। যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থেকে থাকে তাহলে অবশ্যই তাকে ধরবেন, কিন্তু সন্দেহের বশে কারো কোনো ক্ষতিও করার চেষ্টা করবেন না। সন্দেহের বশে কাউকে কোনো দৌড় দেবেন না, যেমন আজ আবার হয়েছে। আমি বুঝতে পেরেছি রবিন আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু রবিনের চালচলনই এমন ছিল যা সন্দেহ করার মতো। যাই হোক, সন্দেহের বশে কারো কোনো ক্ষতিও করার চেষ্টা করবেন না। শুধু তাই না, আপনারা সন্দেহের বশে কাউকে কোনো অভিযোগ দিবেন না। যাই হোক, ছোট্ট একটি মেসেজ আপনাদেরকে দিলাম, আশা করবো আপনাদের ভালো লেগেছে। মেসেজ ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি, আশা করবো ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সহজে শেয়ার করে দিবেন। আর সুমন ভাই, আপনাকে একটি কথা বলতে চাই। আমার বন্ধু রবিনের সঙ্গে এরপরে একটি ঘটনা ঘটে গিয়েছিল, আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। এটা ছোট্ট একটি ঘটনা, খুবই দ্রুতই আপনাদের মাঝে সেই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক ভাই, আমি আর কথা বাড়াচ্ছি না, অলরেডি ঘটনাটি অনেকটাই বড় হয়ে গিয়েছে। আমি এবার ঘটনাটি শেষ করতে চাই। আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই বলেই রনি ভাই তার ঘটনাটি শেষ করে। ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। আগের পার্টটিও অনেক সুন্দর ছিল, এই পার্টটিও খুবই ভয়ানক। দুই পার্টটি আমারও অসম্ভব ভালো লেগেছে। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছে রবিন ভাই। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করবেন। আর একটি কথা বলে নিতে চাই, আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebaji@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0962135608। আমাদের কাছে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিন এক্ষুনি, আর দেরি করবেন না। একটি অনুরোধ করতে চাই আমি আপনাদেরকে। অনুরোধটা কি, আপনারা অনেকেই ভিডিও দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। যাই হোক, আলহামদুলিল্লাহ যারাই করেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনারা যে আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন। যারা ভিডিও দেখতেছেন এখন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা পুরো ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমাকে পার্সোনালি জানাবেন যে ভাই আমি পুরো ভিডিওটা দেখেছি। যাই হোক ভাই, আমি আর কথা বাড়াচ্ছি না। যারা রীতিমতো ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর পুরো ভিডিওটি যারা দেখেছেন, আল্লাহর কাছে আমি দোয়া করি তাদের সঙ্গে যেন এরকম কোনো ভয়ানক ঘটনা যাতে না ঘটে। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি। আমি আর কথা বাড়াচ্ছি, ঘটনাটি অলরেডি অনেকটাই বড় হয়ে গিয়েছে। বরাবরের মতো একটি কথা বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত, তুমি ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।